রং বেরং কথার গল্প আসরে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। এখন আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস যোগাযোগ। আজ 31 পর্ব। দুপুরবেলা আহারের পর দরজা বন্ধ করে কুমু বসে বসে পণ করতে লাগলো। মনের মধ্যে কিছুতে সে আর ক্রোধের আগুন জ্বলে উঠতে দেবে না। কুমু বললে, আজকের দিনটা লাগবে মনকে স্থির করে নিতে। ঠাকুরের আশীর্বাদ নিয়ে কাল সকাল থেকে সংসার ধর্মের সত্য পথে প্রবৃত্ত হব। মধ্যাহ্নে আহারের পর তার কাঠের ঘরে দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়ে চলল নিজের সঙ্গে বোঝাপড়া। এই কাজে সবচেয়ে সহায় ছিল তার দাদার স্মৃতি। সে যে দেখেছে তার দাদার ধৈর্যের আশ্চর্য গভীরতা, তার মুখে সেই বিষাদ যেটি তার অন্তরের মহত্বের ছায়া। তার সেই দাদা তখনকার কালে শিক্ষিত সমাজে প্রচলিত পজিটিভিজম যার ধর্ম ছিল। দেবতাকে বাইরে থেকে প্রণাম করা যার অভ্যাস ছিল না, অথচ দেবতা আপনিই যার জীবন পূর্ণ করে আবির্ভূত। অপরাহ্নে বঙ্কু ফরাজ যখন দরজায় আঘাত করলে ঘর খুলে কুমু বেরিয়ে গেল। মতির মাকে বললে আজ রাত্রে সে খাবে না, মনকে বিশুদ্ধ করে নেবার জন্যই তার এই উপবাস। মতির মা কুমুর মুখ দেখে আশ্চর্য হয়ে গেল। সে মুখে আজ চিত্তজ্বালার রক্তচ্ছটা ছিল না, ললাটে চক্ষুতে ছিল প্রশান্ত স্নিগ্ধ দীপ্তি। এখনই যেন সে পূজা সেরে তীর্থস্নান করে এলো। অন্তর্যামী দেবতা যেন তার সব অভিমান হরণ করে নিলেন। হৃদয়ের মাঝখানে যেন সে এনেছে নির্মলের ফুল বহন করে। তারই সুগন্ধ রয়েছে তাকে ঘিরে। তাই কুমু যখন উপবাসী থাকতে চাইলে তখন মতির মা বুঝলে এ অভিমানের আত্মপীড়ন নয়। তাই সে আপত্তিমাত্র করলে না। কুমু তার ঠাকুরের মূর্তিকে অন্তরের মধ্যে বসিয়ে ছাদের এক কোণে গিয়ে বসল, আসন নিল। আজ সে সুস্পষ্ট বুঝতে পেরেছে, দুঃখ যদি তাকে এমন করে ধাক্কা না দিত তাহলে সে আপন দেবতার এত কাছে কখনোই আসতে পারত না। অস্ত সূর্যের আভার দিকে তাকিয়ে কুমু হাত জোর করে বললে, ঠাকুর, আর কখনো যেন তোমার সঙ্গে আমার বিচ্ছেদ না ঘটে। তুমি আমাকে কাঁদিয়ে তোমার আপন করে রাখো। শীতের দিন দেখতে দেখতে ম্লান হয়ে এলো। ধূলি কুয়াশা ও কালের ধোয়াতে মিশ্রিত একটা বিবর্ণ আবরণে সন্ধ্যার স্বচ্ছ তিমির গম্ভীর মহিমা আচ্ছন্ন। ওই আকাশটা যেমন একটা পরিব্যাপ্ত মলিনতার বোঝা নিয়ে মাটির দিকে নেমে পড়েছে, তেমনি দাদার জন্য একটা দুশ্চিন্তা দুঃসহ ভার কুমুর মনটাকে যেন নিচের দিকে নামিয়ে ধরে রেখে দিলে। এমনি করে একদিকে কুমু অভিমানের বন্ধন থেকে নিষ্কৃতি পেয়ে মুক্তির আনন্দ, আরেকদিকে দাদার জন্য ভাবনায় পীড়িত হৃদয়ের ভার, দুই একসঙ্গে নিয়ে আবার তা সেই কোটরের মধ্যে গিয়ে প্রবেশ করল। বড় ইচ্ছা এই নিরুপায় ভাবনার বোঝাটাকেও একান্ত বিশ্বাসে ভগবানের উপর সম্পূর্ণ সমর্পণ করে দেয়, কিন্তু নিজেকে বারবার ধিক্কার দিয়েও কিছুতেই সেই নির্ভর পায় না। টেলিগ্রাফ তো করা হয়েছে, তার উত্তর আসে না কেন? এই প্রশ্ন অনবরত মনে লেগেই রইল। নারী হৃদয়ের আত্মসমর্পণের সূক্ষ্ম বাধায় মধুসূদন কোথাও হাত লাগাতে পারছে না। যে বিবাহিত স্ত্রীর দেহ মনের উপর তার সম্পূর্ণ দাবি, সেও তার পক্ষে নিরতিশয় দুর্গম। ভাগ্যের এমন অভাবনীয় চক্রান্তকে সে কোন দিক থেকে কেমন করে আক্রমণ করবে ভেবে পায় না। কখনো কোনো কারণেই মধুসূদন নিজের ব্যবসার প্রতি লেশমাত্র অমনোযোগী হয়নি। এখন সেই দুর্লক্ষণও দেখা দিল। নিজের মার পীড়া ও মৃত্যুতেও মধুসূদনের কর্মে কিছুমাত্র ব্যাঘাত ঘটেনি, একথা সকলেই জানে। তখন তার অবিচলিত দৃঢ় চিত্ততায় অনেকে তাকে ভক্তি করেছে। মধুসূদন আজ হঠাৎ নিজের একটা নতুন পরিচয় পেয়ে নিজে স্তম্ভিত হয়ে গেছে। বাঁধা পথের বাইরে যে শক্তি তাকে এমন করে টানছে, সে যে তাকে কোন দিকে নিয়ে যাবে ভেবে পাচ্ছে না। রাত্রের আহার সেরে মধুসূদন ঘরে শুতে এলো। যদিও বিশ্বাস করেনি, তবু আশা করেছিল আজ হয়তো কুমুকে শোবার ঘরে দেখতে পাবে। সেই জন্যই নিয়মিত সময় অতিক্রম করেই মধুসূদন এলো। সুস্থ শরীরে চিরাফাস মতো একেবারে ঘড়ি ধরার সময় মধুসূদন ঘুমিয়ে পড়ে। এক মুহূর্ত দেরি হয় না। পাছে আজ তেমনই ঘুমিয়ে পড়ার পর কুমু ঘরে আসে, তারপর চলে যায়। এই ভয়ে বিছানায় শুতে গেল না। সোফায় খানিকটা বসে রইল, ছাদে খানিকটা পায়চারি করতে লাগলো। মধুসূদনের ঘুমোবার সময় 9টা। আজ এক সময় চমকে উঠে শুনলে তার দেউড়ির ঘণ্টায় 11টা বাজছে। লজ্জা বোধ হলো, কিন্তু বিছানার সামনে 2-3 বার এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুতে শুতে যেতে প্রবৃত্তি হয় না। তখন স্থির করলে বাইরের ঘরে গিয়ে সেই রাত্রেই নবীনের সঙ্গে কিছু বোঝাপড়া করে নেবে। বাইরের ঘরের সামনের বারান্দায় পৌঁছিয়ে দেখে ঘরে তখনও আলো জ্বলছে। সেও ঘরে ঢুকতে যাচ্ছে,
এমন সময় দেখে নবীন লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে আসছে। দিনের বেলা হলে দেখতে পেত এক মুহূর্তে নবীনের মুখ কীরকম ফ্যাকাশে হয়ে গেল। মধুসূদন জিজ্ঞাসা করলে, এত রাত্রে তুমি যে এখানে? নবীনের মাথায় বুদ্ধি জোগালো। সে বললে, শুতে যাবার আগেই তো আমি ঘড়িতে দম দিয়ে যাই আর তারিখের কার্ড ঠিক করে দিই। আচ্ছা, ঘরে এসো, শোনো। নবীন ত্রস্ত হয়ে কাঠগড়ার আসামির মতো চুপ করে দাঁড়িয়ে রইল। মধুসূদন বললে, বড় বউয়ের কানে মন্ত্র ফোসলাবার কেউ থাকে এটা আমি পছন্দ করি নে। আমার ঘরের বউ আমার ইচ্ছা মতো চলবে, আর কারো পরামর্শ মতো চলবে না, এইটে হলো নিয়ম। নবীন গম্ভীরভাবে বললে, সে তো ঠিক কথা। তাই আমি বলছি মেজবউকে দেশে পাঠিয়ে দিতে হবে। নবীন খুব যেন নিশ্চিন্ত হলো, এমনই ভাবে বললে, ভালো হলো দাদা, আমি আরও ভাবছিলুম পাছে তোমার মত না হয়। মধুসূদন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে, তার মানে? নবীন বললে, কদিন ধরে দেশে যাবার জন্য মেজবউ অস্থির করে তুলেছে। জিনিসপত্র সব গোছানোই আছে, একটা ভালো দিন দেখলেই বেরিয়ে পড়বে। বলা বাহুল্য কথাটা সম্পূর্ণ বানানো। তার বাড়িতে মধুসূদন যাকে ইচ্ছে বিদায় করে দেবে, তাই বলে কেউ নিজের ইচ্ছায় বিদায় হতে চাইবে, এটা সম্পূর্ণ বেদস্তুর। বিরক্তির স্বরে বললে, কেন, যাবার জন্যে তার এত তাড়া কিসের? নবীন বললে, বাড়ির গিন্নি এ বাড়িতে এসেছে, এখন এ বাড়ির সমস্ত ভার তো তাকেই নিতে হবে। মেজবউ বললে, আমি মাঝে থাকলে কি জানি কখন কি কথা ওঠে। মধুসূদন বললে, এসব কথার বিচারভার কি তারেরই উপরে? নবীন ভালো মানুষের মতো বললে, কি করব বলো, মেয়ে মানুষের জেদ, কি জানি তার মনে হয়েছে কোন কথা নিয়ে তুমি হয়তো একদিন হঠাৎ তাকে সরিয়ে দেবে, সে অপমান তার সইবে না, তাই সে একেবারে পণ করে বসেছে, সে যাবেই। আসছে ত্রয়োদশী তিথিতে দিন পড়েছে, এর মধ্যে কাজকর্ম সব গুছিয়ে দিয়ে হিসাবপত্র চুকিয়ে সে চলে যেতে চায়। মধুসূদন বললে, দেখো নবীন, মেজবউকে আদর দিয়ে তুমি বিগড়ে দিয়েছ, তাকে একটু কড়া করেই বলো সে কিছুতেই যেতে পারবে না। তুমি পুরুষ মানুষ, ঘরে তোমার নিজের শাসন চলবে না এ আমি দেখতে পারি নে। নবীন মাথা চুলকিয়ে বললে, চেষ্টা করে দেখব দাদা, কিন্তু। আচ্ছা, আমার নাম করে বলো, এখন তার যাওয়া চলবে না, যখন সময় বুঝবো তখন যাবার দিন আমি ঠিক করে দেব। নবীন বললে, তুমি বললে কি না মেজবউকে দেশে পাঠাতে হবে, তাই ভাবছি। মধুসূদন উত্তেজিত হয়ে বললে, আমি কি বলেছি এই মুহূর্তেই পাঠিয়ে দিতে হবে? নবীন ধীরে ধীরে চলে গেল। মধুসূদন একটা গ্যাসের শিকা জ্বালিয়ে দিয়ে লম্বা কেদারায় ঠ্যাসান দিয়ে বসে রইল। বাড়ির চৌকিদার রাত্রে এক একবার বাড়ির ঘরগুলোর সামনে দিয়ে টহলিয়ে আসে। মধুসূদনের অল্প একটু তন্দ্রার মতো এসেছিল, এমন সময় হঠাৎ চমকিয়ে উঠে দেখে চৌকিদার ঘরে ঢুকে লণ্ঠন তুলে ধরে তার মুখের দিকে চেয়ে আছে। হয়তো সে ভাবছিল মহারাজ মূর্ছাই গেছে না মারাই গেছে। মধুসূদন লজ্জিত হয়ে ধরপড় করে চৌকি থেকে উঠে পড়ল। বাইরের আপিস ঘরে বসে সদ্য বিবাহিত রাজা বাহাদুরের রাত্রিযাপনের শোকাবহ দৃশ্যটা চৌকিদারের কাছে যে অসম্মানজনক, এই কথাটা মুহূর্তেই তাকে যেন মারলে। উঠেই কিছু রাগের স্বরে চৌকিদারকে বললে, ঘর বন্ধ করো। যেন ঘর বন্ধ না থাকাটাতেই তার অপরাধ ছিল। দেউড়ির ঘণ্টাতে বাজল 2টো। মধুসূদন ঘর ছেড়ে যাবার আগে একবার তার দেরাজ খুললে। ইতস্তত করতে করতে কুমুর নামের টেলিগ্রামটা পকেটে পুরে অন্তঃপুরের দিকে চলে গেল। তেতলায় ওঠবার সিঁড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। গভীর রাত্রে প্রথম ঘুম থেকে জেগে মানুষ আপনার সমস্ত শক্তিকে সম্পূর্ণ পায় না, তাই তার দিনের চরিত্রের সঙ্গে রাতের চরিত্রের অনেকটা প্রভেদ। রাত্রি 2টোর সময় চারিদিকে লোকের দৃষ্টি বলে যখন কিছুই নেই, সে যখন বিশ্ব সংসারে একমাত্র নিজের কাছে ছাড়া আর কারো কাছেই দায়ী নয়, তখন কুমুর কাছে মনে মনে হার মানা তার পক্ষে অসম্ভব হলো না।